ফেনীর নুসরাত হত্যাকারীদের কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। একটা মাদ্রাসা একটা ছাত্রী অধ্যক্ষ দ্বারা সে নিগৃহীত হয় এবং তাকে আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করে। কয়েকজন ধরা পড়েছে, আরো ধরা পাবে, আর ছাড়া পাবে না। আগুন দেয়া সন্দেহভাজন মুখোশধারী নুরুদ্দিন গ্রেফতার, মূল হোতা অধ্যক্ষ সিরাজ, বলছে মানবাধিকার কমিশন। মাস্টার মাইন্ড হচ্ছে এখানকার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। এটা সকল তার ছাত্রীরা বলেছে, ইতিপূর্বেও সে বিভিন্ন ছাত্রীদের সাথে এরকম অশুভ আচরণ করেছে। নুসরাতকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আজও দেশব্যাপী বিক্ষোভ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে মিনি বাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে রক্ষা, অভিযুক্ত চালক ও সহকারীকে গ্রেফতারে মাঠে পুলিশ। জয়পুরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী শিশুসহ নিহত ৮, আহত ২১। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, বাণিজ্য সুবিধার পাশাপাশি কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা। এবার ঢাকাতেই সম্পন্ন হবে হজ যাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। কমবে জেদ্দায় অপেক্ষার বিড়ম্বনা। এবং পহেলা বৈশাখের আগে দেশ জুড়ে সাজ রব, রমনা বটমূলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সব অনুষ্ঠান হবে নিরাপদেই, আশ্বস্ত করল র্যাব। মানুষ পুড়িয়ে হত্যা করার মতো জঘন্য কাজ আর হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নুসরাতের হত্যাকাণ্ডে যেই জড়িত থাক ছাড় পাবে না। বিকেলে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় কথা বলেন তিনি। অগ্নি নির্বাপনে সরকারের মতো ভবন মালিক ও ব্যবহারকারীদেরও দায়িত্ব আছে উল্লেখ করে তিনি বলেন, ভবন নির্মাণ ও অনুমতি দানের ক্ষেত্রে প্রকৌশলীদের সতর্ক থাকতে হবে। যৌন হয়রানির প্রতিবাদ করেছিলেন, তাই হায়নার ক্রোধের আগুনে পুড়ে ৫ দিন পর মারা গেলেন নুসরাত। ঘৃণ্য এই হত্যাকাণ্ডে সরব গোটা জাতি। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেও শোকের ছায়া। দলীয় প্রধান বললেন, মানুষ পুড়িয়ে মারার মতো জঘন্য কাজের নিন্দা জানানোর ভাষা নেই তার। মুখ চোখ নাক ঢেকে হাতের মধ্যে কি মোজা টুজা পরে তারপরে তাকে নিয়ে তার গায়ে আগুন ঢেলে দিয়েছে, তো আগুন লাগিয়ে দিয়েছে। তো এটাও ইতিমধ্যে কয়েকজন ধরা পড়েছে, আরও ধরা পাবে, আর ছাড়া পাবে না। এটা আমরা এদের ছাড়বো না এবং আমি মনে করি দৃষ্টান্তমূলক শাস্তি তাদের পেতে হবে, কারণ এই ধরনের ঘটনার জন্য আর কেউ না ঘটায়। এ সভায় সমসাময়িক বেশ কয়েকটি অগ্নিকাণ্ড নিয়েও কথা বলেন সরকার প্রধান। দেশের আবহাওয়া ও জলবায়ুর উপযোগী করে ভবনের নকশা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। কোনো কিছু হলে সবই সরকার করবে। এখানে সরকার যতদূর করছে আমাদের নির্দেশ দিচ্ছি, যারা ডিজাইন করেন, প্ল্যান করেন বা এগুলি যারা অনুমোদন দেয় তাদেরও সচেতন হওয়া উচিত। আপনারা দেখেছেন যে এই গুলশানের একটা বিল্ডিংয়ে যে আগুন লাগলো, সেটাকে উদ্ধার করতে যাবে একটা ক্রেনে, এত উপরে ওঠার পর উদ্ধার করতে গেলে তার তো একটা শক্ত জায়গা লাগবে যেখানে পাটা রেখে অন্তত মানুষগুলিকে উদ্ধার করবে, সেখানে কোনো ব্যালকনি নাই। আসন্ন মুজিবনগর দিবস, জাতির পিতার জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান সহ দলীয় বিভিন্ন ইস্যুতে দিক নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। ফেনীর সোনাগাজীতে যৌন হয়রানির অভিযোগকারী ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মাস্টার মাইন্ড ছিলেন অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। একথা জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক আল মাহমুদ ফয়জুল বীর। দুপুরে সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ভুক্তভোগী আরেক ছাত্রী ও তার বাবা জানান, আগেই যদি বিচার হতো তাহলে নুসরাতকে এভাবে প্রাণ দিতে হতো না। আরও জানাচ্ছেন আতিয়া সজল।
শুধু নুসরাত জাহান রাফিই নয়, সিরাজউদ্দৌলার লালসার শিকার হয়েছিল তার আরেক সহপাঠীও। এ ঘটনার পর তার বাবা লিখিতভাবে ফেনী জেলা প্রশাসনের তৎকালীন অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ মাদ্রাসা পরিচালনা কমিটির কাছে জানান, কিন্তু বিচারের পরিবর্তে তার অভিযোগ তুলে নিতে বাধ্য করে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা। অক্টোবরের 3 তারিখ আমাদের মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা আমার সাথে এরকম একটা ঘটনা করছে, যা বাসায় বলে প্রকাশ করতে পারবো না। তারপর আমি বাসায় জানাইছি, আব্বু অ্যাপ্লিকেশন করছে, প্রশাসনকে জানাইছে, সবাইকে জানাইছে, বাট এটার কোনো প্রতিকার পাইনি আমরা। তখন যদি এটার প্রতিকার পাইতাম তাহলে আজকে আমাদের বান্ধবীকে আমাদের মাছ থেকে এভাবে চলে যেতে হতো না। এই মাদ্রাসার শিক্ষক ছাত্র কমিটির লোক সবাই জানে, কিন্তু কমিটি এটা বিচার করে না বিধায় আজকে কমিটির কারণে আজকে সেই অঘটন ঘটানোর জন্য সে সুযোগ পাইছে। অন্যদিকে মাদ্রাসা কমিটির সাবেক সদস্য জানান, সিরাজউদ্দৌলার বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় তাকে কমিটি থেকে কৌশলে বাদ দেওয়া হয়। কয়েকটা মেয়ের নাম দিয়ে আমি নিজে আবেদন করে নিজে সই করে আমি ওখানে একটা আবেদন দিয়েছি সিরাজউদ্দৌলার উপরের কক্ষটিকে নিচে নামানোর জন্য, এবং বলছি সিসি ক্যামেরা স্থাপন করার জন্য, এবং এটা রেজলিউশন আকারে হওয়ার পরও কেন হয় নাই এটা আমি আমার জানার বাইরে। মাদ্রাসায় অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শনে এসে মানবাধিকার কমিশনের পরিচালক জানান, একাধিক শিক্ষার্থী অধ্যক্ষের যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রীরা। মাস্টার মাইন্ড হচ্ছে এখানকার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সাহেব। এটা সকল তার ছাত্রীরা বলেছে, ইতিপূর্বেও সে বিভিন্ন ছাত্রীদের সাথে এরকম অশুভ আচরণ করেছে। অধ্যক্ষ সিরাজউদ্দৌলা বিভিন্ন সময় একাধিক প্রতিষ্ঠান থেকে যৌন ও অর্থ কেলেঙ্কারির অভিযোগের কারণে নিজ দল জামাত ইসলামী থেকে বহিষ্কার সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হয়। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। নুসরাত হত্যার প্রতিবাদে আজ সরব সর্বস্তরের মানুষ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন সাধারণ মানুষ। সকালে রাজধানীর শাহবাগে গৌরব ৭১ নামের একটি সংগঠন আয়োজন করে প্রতিবাদ কর্মসূচির। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন নারী আন্দোলন কর্মী ও অন্যান্য পেশাজীবীরা। বিক্ষোভ কর্মসূচি হয়েছে দেশের বিভিন্ন জেলাতেও। বিক্ষোভ কর্মসূচি থেকে 7 দিনের মধ্যে হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি করা হয়। বিচারহীনতার সংস্কৃতির কারণেই শিশু ও নারীদের প্রতি সহিংসতা বাড়ছে বলে অভিযোগ তাদের। রাতের সময় আরো থাকছে। অবশেষে শেষ হলো পদ্মা সেতুর সবচেয়ে জটিল 2 পিলারের পাইলিংয়ের কাজ। নির্মাণে আর নেই কোনো প্রতিবন্ধকতা, জানালেন প্রকল্প পরিচালক। নুসরাতের উপর আগুন হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন মুখোশধারী নুরুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সকালে ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদের নেতৃত্ব দেয়া এই যুবকই স্থানীয়দের কাছে কেরোসিন তেলের বোতল ও দিয়াশলাই বক্স উদ্ধারের দাবি করেছিল। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনার নেপথ্য নায়ক হিসেবে উঠে এসেছে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নাম। এখন সবার প্রশ্ন, নুসরাতের শরীরে অগ্নিসংযোগকারী 4 মুখোশধারী কারা? এক্ষেত্রে সন্দেহের তালিকায় রয়েছে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদের নেতৃত্ব দেয়া নুরুদ্দিনের নাম। জানা গেছে গত 6 এপ্রিল নুসরাতকে আগুনে ঝলসে দেওয়ার পরপরই পালানোর চেষ্টা করছিলেন তিনি। নুরুদ্দিন বলতেছে যে আমি সিএনজিতে উঠেছি এবং কি এই কেরোসিনের বোতল আর ম্যাচ সাথ থেকে আনছি। তার আচরণ বাকভঙ্গিমা দেখার পরে আমরা জানতে পারছি যে নুরুদ্দিন ওইখানে স্বয়ং অবস্থান ছিল। তুমি যে নুরুদ্দিন আমি চিনি না, কিন্তু আমি তোমার আগে জিজ্ঞাসা করতাম। সে এর কথা বলতে বলতে সে দৌড় দিয়ে চলে গেছে। মূলত মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন নুসরাতের মা। এই মামলায় গত 27 মার্চ গ্রেফতার হয় অধ্যক্ষ সিরাজ। পরদিনই নুরুদ্দিনের নেতৃত্বে গড়ে তোলা হয় সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদ। ক্লাসে ক্লাসে যাই, সকল ছাত্রদেরকে ভয় দেখাই, সকল ছাত্রদেরকে বাইর করে আনছে। সিরাজউদ্দৌলা নুরুদ্দিন এবং শামীমকে দিয়ে বড় একটা বাহিনী গঠন করে, যার মাধ্যমে আমরা মাদ্রাসায় কোনো প্রতিবাদ করতে পারি না। নুসরাতের ভাইয়ের দাবি, নুরুদ্দিনই তার বোনের প্রধান হত্যাকারী। তবে ঘটনায় জড়িত কেউই রেহাই পাবে না বলে জানান পুলিশ। আমি নিশ্চিত যে নুরুদ্দিন আমার বোনের অগ্নিকাণ্ডের সাথে সরাসরি জড়িত। তার মোবাইলের কল লিস্টটা বাহির করলেই কারা কারা জড়িত এটা বাহির হয়ে যাবে। এজাহারনামীয় আসামি নুরুদ্দিন সহ সকল আসামি এবং আমার তদন্তকালে গ্রেপ্তারকৃত সকল আসামি উক্ত ঘটনার সহিত জড়িত আছে মর্মে আমার তদন্তকালে
সাক্ষ্য প্রমাণে প্রতীয়মান হয়। নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় যে মামলা হয়েছে তাতেও আসামি রয়েছে নুরুদ্দিন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। নানা ধরনের সুবাসের সমাহার। কালো রঙের জারের সুবাসগুলোর ধরন কড়া, এর নাম সান, আর সাদাগুলো মৃদু টোনের, এগুলোর নাম মুন। দেখবেন সংবাদের শেষাংশে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল দুদেশের সরকার প্রধানের বৈঠকে বাণিজ্য সহ বিভিন্ন খাতে কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল 8:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভ্যর্থনা শেষে বিমানবন্দর থেকে প্রথমে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং পরে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভুটানের প্রধানমন্ত্রী। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে শেরিংকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে ভুটানের বাণিজ্য সুবিধা ছাড়াও কৃষি ও স্বাস্থ্য খাতে কয়েকটি চুক্তি সই হতে পারে। এছাড়া পহেলা বৈশাখের দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী। এরপর তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ও পরিদর্শন করবেন। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। রাজধানীর পল্টন মাঠে শুরু হয়েছে 3 দিন ব্যাপী লোকজ ক্রীড়ার অনুষ্ঠান। গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী খেলা দেখে মুগ্ধ দর্শনার্থীরা। চলন্ত মিনিবাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগ উঠেছে চালক ও হেলপারের বিরুদ্ধে। এক পর্যায়ে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে রক্ষা পান ওই নারী। আরও জানাচ্ছেন কমল দে। গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যৌন হয়রানির অভিযোগ করে একটি পোস্ট দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে হিউম্যান হলারে করে সহপাঠীদের সঙ্গে শহরে ফিরছিলেন। নগরীর নিউ মার্কেট এলাকায় আসার পর সবাই নেমে যায়, কিন্তু ওই ছাত্রী নামতে গেলে বাধা দেয় গাড়ির চালক ও সহকারী। এমনকি মেয়েটিকে ওড়না দিয়ে পেঁচিয়ে আটকানোর চেষ্টাও করে। আমি নিউ মার্কেটে নামি লাস্ট স্টপেজ, যেহেতু কন্ডাক্টরকে যখন বললাম উনি বলে কি আমি সাইড করে নামাই দিব। উনি থামার পরেও আমি বলছি আপনাকে নামাই দেন, উনি ইউটার্ন নিয়ে স্টেশন রোডের দিকে চলে যায়। তখন আমি ওনাকে বলছি, যখন চিল্লাই বলছি আপনি নামেন, উনি এসে আমার ওড়নাটা গলায় পড়া ছিল ওটা পেঁচিয়ে ধরে, হাতে মোবাইল ছিল ওটা দিয়ে আমি জাস্ট পেছন থেকে ওনাকে চোখে বাড়ি দেওয়ার পর উনি গলাটা ছেড়ে দেয়। আমি লাফ দেই, চলন্ত বাস থেকেই লাফ দেই। ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নজরে আসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে মামলা করেন ওই ছাত্রী। ফেসবুক স্ট্যাটাস দেখে তখন আমি এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেই ভিকটিমকে, তার মেয়ে এবং তার পরিবারকে আইডেন্টিফাই করছে। ছোট টাইপের একটি গাড়ি এবং ড্রাইভারের একটু বর্ণনা দিয়েছে। পরিবহন শ্রমিকের নেতারা তাদেরকে ইনভলভ করেছি, পুলিশের অন্যান্য যে সকল গোয়েন্দা কাজ যারা করে থাকেন তাদেরকেও ইনভলভ করেছে। আমাদের এখন মূল টার্গেটটাই হচ্ছে ওই যানবাহনটা এবং চালক এবং হেল্পারকে আইডেন্টিফাই করা। এর আগে গত 6 মার্চ নগরীতে অনার্স পড়ুয়া এক ছাত্রী রিকশা আটকিয়ে উত্ত্যক্ত করে দু বখাটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়লে বখাটে তানবীর ও সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এখানে আমরা ব্যক্তিত্বের সঙ্গে পছন্দের সমন্বয় ঘটাই। এর সবকিছুই আপনার ব্যক্তিত্বের সঙ্গে জড়িত। আপনার সুগন্ধি আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে সাহায্য করে, এই আমাদের বিশ্বাস। দেখবেন সংবাদের শেষাংশে। জয়পুরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী শিশু সহ 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও 21 জন। দুপুরে সদর উপজেলার বানিয়াপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। বাসের দ্রুতগতির কারণেই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যাত্রীরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক।
পুলিশ জানায় বগুড়া থেকে যাত্রীবাহী এমপি পরিবহনের বাস জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পথে বানিয়াপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলে 5 নারী ও 3 শিশু নিহত হয়। খবর পাওয়ার পরে তৎক্ষণাৎ সেখানে যায় এবং ফায়ার সার্ভিস এবং পুলিশের সঙ্গে সাহায্য করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত আরও 21 জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ক্রিটিক্যালি ইনজিউর্ড 5 জনকে আমরা বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে রেফার করি। বাসটির দ্রুতগতির কারণেই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। বাসের টাইম সংকীর্ণ কিনা বাসের ড্রাইভার দ্রুত গতিতে চালাতে শুরু করলো, বর্তমানের মধ্যে একটানা চলে আসলো। এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক। 5 জনকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে এবং বাকি 3 জনকেও চিহ্নিতকরণ সাপেক্ষে আর্থিক অনুদান দেওয়া হবে এবং আহত ব্যক্তিদের প্রত্যেকেই একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সাহায্য সহযোগিতা করা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। দুর্ঘটনার পর থেকেই বাসের চালক পলাতক রয়েছে। সময় সংবাদ, জয়পুরহাট। এবার হজ যাত্রীদের বাংলাদেশ অংশের পাশাপাশি সৌদি আরব অংশের ইমিগ্রেশনও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন হবে। সৌদি টেকনিক্যাল দল বিমানবন্দরের বিশেষ জোনে এটি সম্পন্ন করবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় 7,198 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় 1,20,000 হজে যাবেন। বাংলাদেশ বিমানের যাত্রীরা আশকোনা হজ ক্যাম্পে ও সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের ইমিগ্রেশন সম্পন্ন করেন। এরপর তাদের সৌদি আরবের জেদ্দায় যে ইমিগ্রেশন কাজ হতো সেই কাজটি এক্সক্লুসিভ জোনে সম্পন্ন করা হবে। সব কার্যক্রম থাকবে সৌদি আরব নিয়োজিত টেকনিক্যাল দলের তত্ত্বাবধানে। হজ ভিসার জন্য এজেন্সিতে পাসপোর্ট জমা দেওয়ার আগেই দেশের 8 বিভাগের প্রত্যেক হজ যাত্রীর 10 আঙ্গুলের হাতের ছাপ সংগ্রহ করা হবে। ক্লায়েন্টগুলো টার্গেটেড, তাদের ক্ষমতা বেশি, তাদের চয়েস বেশি, তারা এক্সক্লুসিভ জিনিস করে, তাদের জন্যই কাজ। প্রাচ্যের দর্শন আর উপাদান এভাবেই সৌরভ ছড়াচ্ছে গোটা দুনিয়ায়। দেখবেন সংবাদের শেষাংশে। পয়লা বৈশাখ বরণ করে নিতে প্রস্তুত রমনা বটমূল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এজন্য রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকালে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি কথা জানান। এ সময় তিনি আরও বলেন, পহেলা বৈশাখে কোনো ধরনের নাশকতার হুমকি নেই, তারপরেও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিরোধে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মঙ্গল শোভাযাত্রায় নিষিদ্ধ পুলিশ প্রহরা থাকবে। এছাড়া রমনা পার্ক, চারুকলা, সোহরাওয়ার্দী উদ্যান, হাতির ঝিল, গুলশান পার্ক, রবীন্দ্র সরোবর ও বাহাদুর শাহ পার্ক সহ উৎসব স্থলে সিসি ক্যামেরা থাকবে। অবশেষে শেষ হয়েছে পদ্মা সেতুর সবচেয়ে জটিল 2টি পিলারের পাইলিংয়ের কাজ। চলতি সপ্তাহে এই 6 ও 7 নম্বর পিলারে পাইলিং সম্পন্ন করার মধ্য দিয়ে সেতুর কাজে আর কোনো জটিলতা রইল না বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। আসন্ন বর্ষা মৌসুমের আগে এখানে পিলারের কাজও শতভাগ শেষ করা যাবে বলে আশাবাদী তিনি। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। পদ্মা সেতুর সব জটিলতা ছিল মাওয়া প্রান্তেই। জাজিরা প্রান্তে বিশেষ চ্যানেলে কাজ করা গেলেও মাওয়ার মূল নদীতে সব মৌসুমেই থাকে স্রোত। পরিকল্পনা মাফিক মাওয়ার 6 নম্বর পিলারটিকে প্রথম দৃশ্যমান করার লক্ষ্যেই শুরু হয়েছিল পদ্মা সেতুর কাজ, কিন্তু বিধিবাম 42টি পিলারের মধ্যে 6 এবং 7 নম্বর পিলার তৈরি করতে গিয়ে মুখোমুখি হতে হলো নদীর তলদেশের মাটির গঠনগত জটিলতার। ফলে বন্ধ করে দিতে হয় এর আশপাশের আরও 11টি পিলারের কাজও। সমাধানে কাজ করেছে দেশি বিদেশি 6টি বিশেষজ্ঞ প্রতিষ্ঠান, তাও সময় লেগেছে 1.5 বছরের বেশি। সংশোধিত নতুন নকশায় দৈর্ঘ্য 124 মিটার রেখেই 6টি জায়গায় 7টি করে খুঁটি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই পদ্ধতিতে গত বছরের নভেম্বর মাসে আবার শুরু হয় কাজ। তবে তাতেও কাজ হয়নি 6 ও 7 নম্বর পিলার সংক্রান্ত জটিলতার। অন্য পিলারে এই পদ্ধতি কাজ করলেও এই 2টি পিলারের খুঁটিগুলোর গায়ে আলাদা করে ট্যাম বসাতে হয়। বিশ্বের বিভিন্ন দেশে ইতোপূর্বে ট্যাম বসানো হলো, স্টিলের খুঁটিতে ট্যাম বসানোর প্রয়াস এই প্রথম। ডিজাইন দিয়ে দেওয়া হয়েছে যে ডিজাইনের ভিত্তি করে তারা কাজটা করবে, সুতরাং আর এখানে আর ডিজাইনারের তেমন কিছু করার নেই।
মূল নদীর কোনো পাইল থাকবে না ইনশাল্লাহ বর্ষার আগে। আমরা মে মাসের মধ্যেই মূল নদীর পাইলগুলো শেষ করতে চাচ্ছি। মাওয়া প্রান্তের 2, 3, 4, 5 নম্বর পিলারের কাজ হলো 6 নম্বর পিলারের জটিলতার কারণে 1 নম্বর মডিউলে কাজ ধরা যায়নি। একইভাবে 7 নম্বর পিলারের কারণে 2 নম্বর মডিউলের কাজও থমকে আছে। আর তাই স্প্যান বসানো হচ্ছে 3 নম্বর মডিউলে। কিন্তু এখন এই 6 ও 7 নম্বর পিলারের জটিলতা অবসান হওয়ার পর দ্রুতই এই দুটি মডিউলও কাজ এগিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ভারতীয় লোকসভা নির্বাচনের খবর। গেল 35 বছরের প্রথমবারের মতো জটিল অঙ্কের মুখোমুখি পশ্চিমবঙ্গের দার্জিলিং লোকসভা কেন্দ্র। গেল 2 নির্বাচনে আসনটিতে বিজেপি জয় পেলেও এবার গেরুয়া শিবিরের সঙ্গে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সিপিএমও ভোট দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবে বলে ধারণা বিভিন্ন রাজনৈতিক মহলের। দার্জিলিং থেকে আরও জানাচ্ছেন কলকাতা ব্যুরো প্রধান সুব্রত আচার্য। ক্যামেরায় ছিলেন সৌমেন রায়চৌধুরী। দার্জিলিংয়ে বর্তমান ক্ষমতায় রয়েছে বিজেপি, তবে এবারের নির্বাচনে তৃণমূলের প্রার্থী অমর সিং রায়ের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। क्या करें, हमारा तो रोजी रोटी अपने लिए कमाना है, खाना है, वही इतना ही है, कोई कुछ नहीं देता है। এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না বিজেপির বর্তমান সাংসদ SS আলুওয়ালিয়া। তার পরিবর্তে কেন্দ্রের ক্ষমতাসীনদের পক্ষে লড়ছেন রাজু সিং বিস্ত। লোকসভা নির্বাচনে দ্বিতীয় ধাপে আগামী 18 এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে দার্জিলিং সহ পশ্চিমবঙ্গের 3টি আসনে। পৃথিবী বিখ্যাত দার্জিলিং এর চা। দার্জিলিং এর চা বাগানে এখন চায়ের বদলে উত্তাপ ওড়াচ্ছে রাজনীতির। আগামী 18 এপ্রিল দার্জিলিং আসনে ভোট, আর এই ভোট নিয়ে এখন সরগরম পাহাড়ের রাজনীতি। দার্জিলিং থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। শিল্প সাহিত্যের দেশ তো বটেই, বিখ্যাত সব সুগন্ধি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দেশও ফ্রান্স। এখানে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সুগন্ধি যেমন পাওয়া যায়, আবার চাইলে নিজের পছন্দ অনুসারে তৈরি করে নিতে পারেন নিজস্ব সুবাসের পারফিউমও। ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশি মালিকানাধীন এমনই এক অভিজাত পারফিউম কোম্পানি প্রতিযোগিতা করছে বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের সঙ্গে। প্যারিসে সেই পারফিউম প্রতিষ্ঠান ঘুরে এসে রিপোর্ট করছেন পারমিতা হিম। ফ্রান্সের এসব সুগন্ধির সুবাস জগৎ বিখ্যাত, তবে যেমন এসবের নাম তেমনই দাম। কত হতে পারে এক একটি সুগন্ধির দাম, একটু ভেবে দেখুন তো। এইসব ব্র্যান্ডের প্রতি মিলিলিটার পারফিউমের জন্য আপনাকে গুনতে হবে 1000 থেকে লাখ টাকা পর্যন্ত। তবে এখানেই শেষ নয়, রয়েছে এর চেয়েও দামি পারফিউমের দোকান। ধনীরা যেখানে নিজেরাই নিজেদের সুগন্ধি তৈরি করে নেন, তেমনই এক অভিজাত ব্র্যান্ড এই দ্য হারমোনিস্ট। এখানে আছে নানা ধরনের সুবাসের সমাহার। কালো রঙের জারের সুবাসগুলোর ধরন কড়া, এর নাম সাং, আর সাদাগুলো মৃদু টোনের, এগুলোর নাম মুন। এই সুবাসগুলো রয়েছে 5টি করে টোন: মাটি, পানি, আগুন, কাঠ ও ধাতু। মানুষের শরীরে এই 5 উপাদান বিরাজমান। প্রাচ্যের এই দর্শন মাথায় রেখে দুনিয়ার বিরল সব তেল ও নানা উপাদান নিয়ে এখানে তৈরি করা হয় সুগন্ধি। এই দোকানে গেলে প্রথমে আপনাকে বেছে নিতে হবে আপনার পছন্দের টোন, তারপর আপনার জন্মের তারিখ ও সাল, সেই সঙ্গে জন্মের স্থান বা এলাকার নাম জেনে নিয়ে এই সুগন্ধি বিশেষজ্ঞ আপনাকে বলে দেবে আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই উপাদান কোনটি। সেই উপাদানে তৈরি মৃদু সুগন্ধি নেবেন নাকি কড়া সুগন্ধি? আপনি কি চান আপনার সুবাসে থাকুক কোনো বিশেষ ফুলের বা ফলের সুগন্ধ, কিংবা কোনো বিশেষ শিল্পের প্রভাব? তাও সম্ভব এখানে। এখানে আমরা ব্যক্তিত্বের সঙ্গে পছন্দের সমন্বয় ঘটাই, এজন্যই আমাদের ব্র্যান্ডের নাম হারমোনি। আপনার অনুভূতি, পছন্দ, অপছন্দ এর সবকিছুই আপনার ব্যক্তিত্বের সঙ্গে জড়িত। আপনার সুগন্ধি আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে সাহায্য করে, এই আমাদের বিশ্বাস। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এই বিলিয়নার বাংলাদেশি বলছেন, বিশ্বব্যাপী বিখ্যাত ব্র্যান্ডগুলোর মধ্যে নিজেদের অবস্থান তৈরি করে নেয়াই তার প্রতিষ্ঠানের উদ্দেশ্য। বড় বড় ব্র্যান্ড যারা আমরা জানি তাদের সঙ্গে আমাদের কম্পিটিশন না, আমাদের ক্লায়েন্টগুলো টার্গেটেড। তারা তাদের ক্রয় ক্ষমতা বেশি, তাদের চয়েস বেশি, কিন্তু তারা রেয়ার জিনিস খোঁজে, তারা এক্সক্লুসিভ জিনিস খোঁজে, তাদের জন্যই পারফিউম। এই ব্র্যান্ডের 1 আউন্স পারফিউমের জন্য আপনাকে গুনতে হবে সর্বনিম্ন 23,500 টাকা।
এর মানে ছোট এক বোতল পারফিউমের মূল্য লাখ টাকারও বেশি। প্রাচ্যের দর্শন আর উপাদান এভাবেই সৌরভ ছড়াচ্ছে গোটা দুনিয়ায়। পারমিতা হিম, সময় সংবাদ, প্যারিস। শুরু হয়েছে 3 দিনব্যাপী লোকজ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজধানীর পল্টন মাঠে ঐতিহ্যবাহী সব খেলা দেখে মুগ্ধ দর্শনার্থীরা। এদিকে নতুন প্রজন্মের মাঝে লোকজ সংস্কৃতি টিকিয়ে রাখতে এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা আয়োজকদের। মনে পড়ে শেষ কবে লাঠি খেলা, হাডুডু কিংবা জব্বারের বলি খেলা দেখেছেন? প্রযুক্তির উৎকর্ষতায় এসব খেলার স্থান হয়তো এখন স্মৃতির মানসপটে। আর তাই তো গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখতেই এমন আয়োজন। বাদ্য আর নাচের তালে তালে চলছে লাঠি খেলা। বয়সের ভেদাভেদ ভুলে যেখানে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা যেন নতুন করে প্রাণ ফিরে পেল। শুধু কি লাঠি খেলা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলাও নজর কাড়ল সবার। শারীরিক ক্ষমতা আর বুদ্ধিমত্তার এই খেলা উপভোগ করেছে সবাই। গ্রামীণ এসব খেলার আবহ ছুঁয়ে গেল শহুরে জীবনকেও। তাই ঐতিহ্য টিকিয়ে রাখার দাবি দর্শনার্থী ও খেলোয়াড়দের। ঢাকায় থাকি, এটা গ্রামের ঐতিহ্যবাহী খেলা, এটা সচরাচর দেখা যায় না। 3 বছর ধরে খেলি, আমার অনেক ভালো লাগে। আমার কাকু, তারপর আমার ভাইয়ারা খেলে, তাই আমিও খেলি। আমরা যদি দেশি কিছু তুলে আনতে পারি তাহলে বিশ্ব দরবারে বাংলাদেশের একটা পরিচিতি বাড়লো। অতীতের সব খেলাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করার আশ্বাস আয়োজকদের। নতুন প্রজন্মের কাছে এবং সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় এই চিন্তা থেকে এবং এই পরিকল্পনা থেকে মূলত এই আজকের এই আয়োজন। ভবিষ্যতে আমরা একত্রিত হয়ে সুন্দরভাবে আরো ভালোভাবে আরো বিশাল আকারে আমরা একটা প্রোগ্রাম করব। শেকড় সন্ধানী বাঙালির জীবনে গ্রামীণ সংস্কৃতির বৈচিত্র্য নতুন করে দোলা দিল এই আয়োজনের মধ্য দিয়ে। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকারীদের কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বললেন, পুড়িয়ে মারার নিন্দা জানানোর ভাষা নেই। নুসরাতকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ। মাস্টারমাইন্ড অধ্যক্ষ সিরাজ বলছে, মানবাধিকার কমিশন আগুন দেয়া সন্দেহভাজন মুখোশধারী নুরুদ্দিন গ্রেফতার। চট্টগ্রামে মিনি বাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ। চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে রক্ষা। অভিযুক্ত চালক ও সহকারীকে গ্রেফতারে মাঠে পুলিশ। 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। বাণিজ্য সুবিধার পাশাপাশি কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা। এবং পহেলা বৈশাখের আগে দেশ জুড়ে সাজ সাজ রব। রমনা বটমূলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সব অনুষ্ঠান হবে নিরাপদেই, আশ্বস্ত করল র্যাব। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।